ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন, এবং অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। ফিরছি আলোচনায়। জি, শামসুল আলম লিটন আমাদের শুনতে পাচ্ছেন? শামসুল আলম লিটন জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি জেনে থাকবেন যে গতকাল রংপুরে প্রথমবারের মতো হার পক্ষে ভোট চাইলেন তারেক রহমান এবং বলেন গণ অভ্যুত্থানের মানুষের যে ত্যাগ সেটা বৃথা যেতে পারে না। অবশ্যই অবশ্যই এটা রাজনৈতিক দলের নেতা হিসেবে তার যথার্থ ভাষণ। কারণ গণ অভ্যুত্থানের যে ত্যাগ, এটিকে শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, গণ অভ্যুত্থান বলার মাধ্যমে যেই জনগণের যে প্রত্যাশা এবং যে সমস্ত বিষয় সেই গণ অভ্যুত্থানে প্রতিফলিত হয়েছে, শুধু গণতন্ত্র নয়, সংস্কার এবং পেছনে আর ফিরে না যাওয়া। গণতন্ত্র যে কারণে প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, গণতন্ত্রের জায়গায় নির্বাচিত সরকারের জায়গায় ধীরে ধীরে অগণতান্ত্রিক শাসন এবং অগণতান্ত্রিক শাসন স্বৈরাচার এবং স্বৈরাচার থেকে ফ্যাসিবাদের রূপ নিয়েছে, যেখানে মানুষকে কথা বলার অপরাধে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, বিনা বিচারে আটক রাখা হতো বছরের পর বছর, এবং একটি দলীয় নয়, একেবারেই পারিবারিক এবং একেবারেই ফ্যাসিস্ট শাসনের যত ধরনের সংজ্ঞা আছে সবগুলোকে পূরণ করেছে সেই শাসন। সুতরাং বাংলাদেশের মানুষ খুবই আতঙ্কিত হয়েছে, বিশেষ করে যে নিউ জেনারেশন, সেই জেনজি, তারা প্রচন্ডভাবে আতঙ্কিত হয়েছিল এবং দেশকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে এমনভাবে তারা উদ্ধার করেছে। এবং সমস্ত রাজনৈতিক দল মত সবাই যেহেতু সেই সংগ্রামে ছিল, সুতরাং শুধুমাত্র রাজনৈতিক প্রত্যাশা নয়, রাজনৈতিক প্রত্যাশার পাশাপাশি ছাত্রদের এমপ্লয়মেন্ট, ডিসক্রিমিনেশন, ইনজাস্টিস এবং রিপাবলিক গঠনের পেছনে যত ধরনের প্রতিবন্ধকতা আছে সেগুলো মোকাবেলায় একটা সংকল্প রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। জনাব তারেক রহমান সে কথাটাই বলেছেন। শুধুমাত্র তিনি দলীয় যে ম্যানিফেস্টো, শুধু সেটি নয়, তার বাইরেও গণঅভ্যুত্থানের যে সমস্ত চেতনা, গণঅভ্যুত্থানের যে সমস্ত লার্নিং, যে সমস্ত প্রত্যাশা, সেগুলোকে অ্যাকোমোডেট করার কথা বলেছেন। তবে মানুষ যে কথাগুলো দেয়ালে লিখেছে তারা যথার্থভাবে তারা সেখান থেকে তাদের প্রত্যাশাগুলোকে নিয়ে তারা পূরণ করবেন। এই কথাটা আবু সাঈদের কবরের পাশে অথবা আবু সাঈদের শহর, সেখান থেকে তিনি বলেছেন। এটি একটি খুব তাৎপর্যপূর্ণ বিষয় সেই কারণ। জি, আমরা একটু মাহবুব কামালের কাছে। মাহবুব কামাল, একই প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন রিপিট করলাম না। কি প্রশ্নটা কি? সেটা হচ্ছে যে রংপুরের গতকাল জনসভায় তারেক রহমান হ্যার পক্ষে ভোট চাইলেন গণভোটে এবং গণঅভ্যুত্থানের মানুষের যে ত্যাগ সেটা বৃথা যেতে পারে না। এতদিন পরে কেন হ্যাঁ ভোট চাইলেন? তো অনেকদিন হয়ে গেল নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। যাকে কথাটা হচ্ছে যে মুখে বললে তো হবে না। 5ই আগস্টের পরে আমরা যা দেখছি, 5ই আগস্টের স্পিরিট, যে স্পিরিট নিয়ে 5ই আগস্ট হয়েছিল, সেই স্পিরিট থেকে সবাই আমরা সরে এসেছি। এটা মুখে বললে হবে না। 5ই আগস্টের পরে যা যা হয়েছে, যেমন ধরেন যে চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলি কি 5ই আগস্টের স্পিরিটের সঙ্গে যায়? 5ই আগস্টের যে চেতনা ছিল যে একটি গণতান্ত্রিক সমাজ একটা গড়ে তুলব, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা ইলেক্টেড বডির কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং তারাই দেশ শাসন করবে, গণতান্ত্রিক পরিবেশ বলতে কিছু আছে? 5ই আগস্টের স্পিরিট ছিল গত 16 বছর যে সমস্ত দুর্নীতি হয়েছে, যে সমস্ত অন্যায় অবিচার হয়েছে, সেই দুর্নীতি কি গেছে? আমার তো মনে হয় এই 16 বছরে বড় বড় দুর্নীতি হয়েছে, কারণ বড় বড় মেগা প্রকল্প ছিল বলে মেগা দুর্নীতি হয়েছে। কিন্তু এই 16 মাসে যে দুর্নীতি হয়েছে, ছোট দুর্নীতি যেগুলো হয়েছে, সেগুলো কি 5ই আগস্টের স্পিরিটের সঙ্গে যায়? কোনোদিনও যায় না। আমি তো বলি 16 বছরে যে সমস্ত মেগা প্রকল্প হয়েছে, সেই ধরনের মেগা প্রকল্প যদি এই 16 মাসে নেওয়া হতো, তার চেয়ে বড় দুর্নীতি হতো। কারণ ছোট জিনিস দিয়ে অনেক সময় বড় জিনিস বোঝা যায়। আমরা দেখেছি একজন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে 350 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছিল, আরো বহু দুর্নীতির অভিযোগ আমরা শুনেছি। সুতরাং এগুলো 5ই আগস্টের স্পিরিটের সঙ্গে যায় না, এগুলো মুখে বললে হবে না।
খামাখা মুখে এই সমস্ত রেটরিক, এই সমস্ত বাক সর্বস্ব কথা আমরা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি। কেউই দেশপ্রেমিক নাই, কেউই আপনার আদর্শের প্রতি কমিটেড না। সব সময় কৌশলের উপর নির্ভর করে রাজনীতি করা হচ্ছে, ন্যায় নীতি বলতে কিছু নাই। এবং যখন তার সুবিধা সেরকম কথা বলে, সকাল বিকাল করে, সকালে এক কথা, তারপরে পরের দিন যদি অন্যরকম পরিস্থিতি দেখে তখন কথা পাল্টে দেওয়া। এগুলি 5ই আগস্টের স্পিরিট। 5ই আগস্টের স্পিরিট কি ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া? 5ই আগস্টের স্পিরিট কি মানে কতগুলি হালকা কথা বলে ভোট চাওয়া, নাকি প্রত্যেকটি দল তার ম্যানিফেস্টো জনগণের কাছে প্রচার করবে এবং তারা কি চায় সেগুলো ব্যাখ্যা করবে, সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে? আমরা কি দেখছি? আমরা তো দেখছি এক দল আর এক দলের প্রতি অসাংবিধানিক এবং রাজনৈতিক সংস্কৃতির সাথে মিনিমাম কোনো সম্পর্ক নাই এই ধরনের বাক্যবাণে জর্জরিত করতেছে প্রতিপক্ষকে। এগুলি 5ই আগস্টের স্পিরিট। এগুলি মুখে বললেই হবে? আমরা এই সমস্ত কথা শুনতে রাজি না। আমরা দেখতে চাই যে আমাদের রাজনৈতিক পরিবেশ কেমন আছে, রাজনৈতিক নেতৃত্ব কতটা সৎ, কতটা নিয়ম নীতির মধ্যে আছে, কতটা রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দিতে পারছে, সেগুলো আমরা দেখব। এই মুখে কি বললো না বললো এগুলো দিয়ে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এগুলি পাবলিক বুঝে গেছে, সব পাবলিক বুঝে গেছে যে এগুলি কথা মানার রাজনীতি। হ্যাঁ, এবং কতগুলি অবাস্তব কথা, যেগুলির সাথে মাটির কোনো সম্পর্ক নেই, যেগুলির সাথে মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নাই, এই সমস্ত কথা বলে মানুষকে মহাবিষ্ট করা হচ্ছে। এবং সেভাবে জেতার একটা, দেখেন কতগুলি জিনিস না, এগুলি মানে বলতে গেলে মানে কি বলবো, যে মানে আই ফিল অ্যাশেমড অফ ইট। আপনার সরকারি কর্মচারীদেরকে সরকার থেকে বলা হচ্ছে যে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে, অথচ নির্বাচন কমিশন বলতেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি হ্যাঁ ভোট কোনো পক্ষ নেয়, হ্যাঁ না পক্ষে, তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ। এখন সরকারি কর্মচারীরা কি করবে? তারা কি প্রধান উপদেষ্টার কথা শুনবে না নির্বাচন কমিশনের কথা শুনবে? কি একটা পিকুলিয়ার সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছি। নির্বাচন কমিশনের কথা শুনলে দণ্ডনীয় অপরাধ, আর যদি চিফ অ্যাডভাইজারের কথা শোনা হয় বা অন্যান্য অ্যাডভাইজারদের কথা শোনা হয়, তাইলে তো কি বলে যে সেটাও তো আপনার মানে গুরুতর অপরাধ। তো ফলে যেহেতু এখন সবকিছু নির্বাচন কমিশনের আন্ডারে, তফসিল ঘোষণার পর থেকে সবকিছুই সরকারের, তো এখন কিছুই করার নাই। সরকার শুধু রুটিন কাজগুলো করবে। আমরা দেখতেছি রুটিন কাজের বাইরে তারা নানা রকম করতেছে। নির্বাচন কমিশনকে টিটুলার হেড বানায় রাখছে, সাক্ষী গোপাল বানায় রাখছে। এবং এই যে নির্বাচন কমিশন বলছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি কোনো পক্ষ নেয় হ্যাঁ না ভোটের, তাই দণ্ডনীয় অপরাধ। আমার তো মনে হয় না কাউকে নির্বাচন কমিশন দণ্ড দেওয়ার ক্ষমতা রাখে। এগুলি ভঙ্গ হবে এবং এগুলি উইল গো আনপানিশড। হ্যাঁ, কারো কোনো শাস্তি হবে না। এরকম একটা সিচুয়েশনে আমরা পড়ে গেছি। এবং মাহবুব কামাল, সরকার তো নিজে হ্যার পক্ষে প্রচারণা চালাচ্ছে। সেটি তো বলছি, সরকার কি মানে সরকারি কর্মকর্তা কর্মচারী নয়? এবং তারা তো সবখানেই তো তারা নির্দেশ দিছে যে হায়ের পক্ষে প্রচারণা চালাতে হবে। তা তারা যদি নির্দেশ দিতেন, নির্বাচন কমিশন এই কথা বলতেছে কেন? আমি তো বলতেছি নির্বাচন কমিশনের কথা স্টিক করতে হবে, কারণ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর সবকিছুর ক্ষমতার অধিকারী তারা। তাহলে এই যে কনফ্লিক্টটা, এই যে কন্ট্রাডিকশনটা, এইটা কেন তৈরি করা হলো? এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি করবে? তারা কি মানে চিফ অ্যাডভাইজারের কথা শুনবে না নির্বাচন কমিশনের কথা শুনবে? আপনি বলেন, কি একটা সিচুয়েশনে ফেলছে তাদেরকে, আপনি বলেন। এবং কি হচ্ছে না হচ্ছে, মানে খালি দেখেন, খালি আইন কানুন আইন কানুন। একটা গ্রিক ফিলসফার একটা কথা আছে, দি মোর করাপ্ট দি স্টেট, দি মোর নিউমারাস দি লস। একটা রাষ্ট্র যত করাপ্ট হবে তার ল তত বেশি হবে। এই যে আইন কানুন নানা রকম দেখানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে রাষ্ট্রটা করাপ্ট। হ্যাঁ, রাষ্ট্র করাপ্ট বলে এই আপনার আইনের সংখ্যা বেশি। রাষ্ট্র যদি মানে হইতো, মানে ভালো হইতো, তাইলে এত আইনের দরকার হইতো না। হ্যাঁ, আইন দিয়ে সবাইকে বাঁধতে চেতেছে এবং একটা মানে বিশ্রী অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। জি মাহবুব কামাল, আমরা একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আমাদের সাথে আছেন শামসুল আলম লিটন এবং মাহবুব কামাল। ফিরছি আলোচনায়। শামসুল আলম লিটন, আমরা বিরতির আগে মাহবুব কামালের কথা শুনছিলাম। মাহবুব কামাল যেটা বলছিলেন যে 5ই আগস্টের চেতনা থেকে সবাই সরে আসছে এবং এই যে হ্যাঁ ভোটের প্রচারণা বা নির্বাচন কমিশন এতদিন পরে এসে
এসে কেন আসলে এই নির্দেশটা দিলেন? হ্যাঁ, এটা নির্বাচন কমিশন এটা দিক নির্দেশনা অথবা নির্দেশনা দেয়নি। এটা কমিশনের একজন সদস্য এটা বলেছেন এবং এটা ওনার এনালিসিস, এবং আমরা কমিশন সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। সেটি হচ্ছে যে কমিশন যখন বসে কমিশন কোনো এজেন্ডার ভিত্তিতে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এখন নির্বাচন কমিশনে বেশ কয়েকজন কমিশনার রয়েছেন, চিফ ইলেকশন কমিশনার রয়েছেন। তারা কমিশনের দিক থেকে এই ধরনের কোনো অবজারভেশন দেননি। একজন কমিশনার যে আইনগতভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার যে লিবার্টি আছে, এটার প্রেক্ষিতে তিনি একটা মতামত দিয়েছেন। যেমনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ জন অথবা ৭ জন বিচারক থাকেন, তারা কিন্তু কোনো জাজমেন্টের সঙ্গে একজন দ্বিমত করতে পারে, ২ জন করতে পারে, ৩ জন করতে পারে, ৪ জন করলে মেজরিটিতে ওটাই হয়ে যায় তাদের পুরো সুপ্রিম কোর্টের ডিসিশন। সো এইটা একজনের সিদ্ধান্তকে আমরা কমিশনের সিদ্ধান্ত বলতে পারি না, একজনের অবজারভেশনকে। তারপরেও এটা আলোচনার দাবি রাখে, এটা বিভ্রান্তির সৃষ্টি করে এবং সরকারি কর্মকর্তাদেরকে, কামাল ভাই যেটা বলেছেন, এক ধরনের দ্বৈত ভূমিকা, কোনটি সঠিক এরকম একটি পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, সেটি সংখ্যাগত দিক থেকে যাই হোক না কেন। তবে কামাল ভাই যে নৈরাশ্যবাদী বর্ণনা দিলেন, এটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। সাধারণ নাগরিকরা অনেক সময় এভাবেই ভাববেন, কিন্তু যারা রাষ্ট্রে ওপিনিয়ন মেক করেন, যারা বিভিন্ন কিছু বিশ্লেষণ করেন, তাদের কিন্তু কামাল ভাইয়ের কথাগুলো একটু নৈরাশ্যবাদী মনে হতে পারে। কারণ হচ্ছে যে 14-15 বছরের যে জগদ্দল পাথর, বিশেষ করে 2008 নির্বাচনের পরে, যদিও সেই নির্বাচনও একটা বিতর্কিত নির্বাচন, যেখানে মাত্র 20 সেকেন্ডের মধ্যে প্রতিটি বুথে একটা করে ভোট পড়েছে। 20 সেকেন্ডে কোনো ভোট পড়তে পারে না। সেই নির্বাচন নিয়ে কখনো গবেষণা হয়নি, কখনো প্রশ্ন ওঠেনি, কারণ তখন থেকে এক ধরনের নিয়ন্ত্রিত পরিবেশে জি, তৈরি শামসুল হয়েছে। আলম লিটন, 14 আমরা পরে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটা হচ্ছে আজকে জামায়াতের আমির বলছেন যে যারা জুলাইকে স্মরণ করে না, সংস্কার মানে না, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় এবং গণমাধ্যমকে নিরপেক্ষ দায়িত্বশীল আচরণ করার আহ্বান। আমি একটু জানতে চাচ্ছি আসলে এটা গণমাধ্যমের নিরপেক্ষ বা দায়িত্বশীল আচরণ নিয়ে যে উনি প্রশ্ন এটা রাজনৈতিক দলগুলোর এটা একটা রেটরিক। এটা হচ্ছে রেটরিক। রাজনৈতিক দলগুলো প্রশাসন এবং মিডিয়াকে সবসময় প্রশ্নের মুখোমুখি করতে চান ২ কারণে। একটি হচ্ছে যে এর পেছনে তাদের অনেক যুক্তি আছে, যে যুক্তিগুলো সর্বজনীন হওয়ার চেয়ে দলীয় স্বার্থগত দিক থেকেই গুরুত্ব বহন করে। আরেকটি হচ্ছে যে প্রশাসন এবং মিডিয়াকে চাপের মুখে রেখে যাতে প্রতিপক্ষের টুলস না হয়ে যায়, সেই জন্য সবসময় একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখা। আমি মনে করি রাজনৈতিক দলের এই লিবার্টি আছে। তারা ইচ্ছা করলে প্রতিপক্ষকে তারা ঘায়েল করার জন্য অবশ্যই সেটি নাকের ডগা পর্যন্ত সেটি প্রয়োগ করতে পারে। এবং গণমাধ্যম ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, গণমাধ্যমের নিজস্ব, প্রত্যেকটি গণমাধ্যমের একটা এডিটোরিয়াল পলিসি আছে। সেই পলিসিকে সেই একটা গণমাধ্যমকে অ্যাটাক না করে অথবা অ্যাকাউন্টেবিলিটি না চেয়ে ওভারঅল অবজারভেশন তিনি দিয়েছেন, এবং তিনি মনে করতে পারেন যে তার দলের চেয়ে প্রতিপক্ষ দল এবং জোটের প্রতি মিডিয়া অনেক বেশি পরিমাণে সহানুভূতি দেখাচ্ছে। কিন্তু এটি কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যাপারে, আমি গণমাধ্যমের ব্যাপারে এটা গবেষণার দাবি রাখে। তারপরেও কোনো মিডিয়াতে অনেক বেশি পরিমাণে হয়তো বিএনপিকে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযুক্ত সবসময় করছেন। এটা দর্শকরা এবং যারা মিডিয়ার পাঠক তারা বিবেচনা করবে। তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক তাণ্ডব শুরু হয়েছে গত 2-3 দিন 5 দিন আগে থেকে। প্রতিটা মিনিটে শত ফিড আসছে, এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ফেব্রিকেটেড অথবা ফলস অ্যান্ড বিভিন্ন ধরনের কার্ড তৈরি করা এবং বিভিন্ন মিডিয়ার নামে, এবং সেই মিডিয়াতে এই খবরটা নাই, এবং বিভিন্ন ধরনের মেকিং স্টোরি, যেটা জনমতকে, সুইং ভোটগুলোকে প্রভাবিত করার জন্য, এবং এটার বেশিরভাগই ভিত্তিহীন। ওই পেজে গেলে দেখা যাচ্ছে যে ওই পেজটি হচ্ছে যে প্রোফাইল লক এবং কোনো পরিচিতি নাই, অথবা একটা ছবি আছে। সো সোশ্যাল মিডিয়া কিন্তু ইতিমধ্যে তাণ্ডব শুরু হয়েছে, এবং এখানে নির্বাচন। শামসুল আলম লিটন, আমরাও একমত আপনার সাথে। আমরা একটু মাহবুব কামালের কাছে যেতে চাই। মাহবুব কামাল, সংস্কার তো বিএনপিও চাচ্ছে এবং তারা জুলাই সনদকেও সম্মান দেখাচ্ছে, কিন্তু জামাতের এই বক্তব্য আসলে কি মিন করে? মানে ইটস জাস্ট আ পলিটিক্যাল কাউন্টার। লিটন ভাইয়ের কথাটা আমি একটু সাপ্লিমেন্ট করবো। হ্যাঁ, ঠিকই আছে, নির্বাচন কমিশনের একজন বলেছেন, অ্যাজ ইনস্টিটিউশন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এটা নয়। তো এটা হচ্ছে কি, আই রিমেম্বার মাহবুব তালুকদারের কথা আমার মনে পড়ছে। সেটা হচ্ছে 2018 সালের নির্বাচনের আগে যে নির্বাচন কমিশনটা ছিল, সেখানে মাহবুব তালুকদার
এই বাকি 4 জন কমিশনারের যে বক্তব্য সবসময় তার একটা নোট অফ ডিসেন্ট থাকতো, এবং তাকে পাবলিক কিন্তু মাহবুব তালুকদারকে গ্রহণ করত। পাবলিক কিন্তু বাকি 4 জনের কি সিদ্ধান্ত সেগুলি কিন্তু আমলে নিত। মাহবুব তালুকদার কি বলতেছে, ফলে মানে নির্বাচন কমিশন অ্যাজ এ বডি কি সিদ্ধান্ত দিল, তার চেয়ে আমি বলি যে যে নির্বাচন কমিশনার বলছেন যে দণ্ডনীয় অপরাধ সরকারি কর্মকর্তাদের এইভাবে পক্ষ নেওয়া, আমি মনে করি উনি যদি মানে সিঙ্গেল মাইনরিটি হন তাহলেও এটা পাবলিক সেটাকেই গ্রহণ করবে। হ্যাঁ, মানে নির্বাচন কমিশন মানে সার্বিকভাবে কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু মানুষ দেখবে। মানে যদি এর বিপরীত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, তাহলে কিন্তু এটা মানুষ কেয়ার করবে না। মানুষ কেয়ার করবে যিনি বলছেন এই কথা তাকে, যেমন মাহবুব তালুকদারকে সবাই কেয়ার করতো যে উনি কি বলতেছেন। হ্যাঁ, এবং উনি সবসময় একটা নোট অফ ডিসেন্ট দিতেন, হ্যাঁ, এই দলীয় এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। হ্যাঁ, দলীয় কৃত নির্বাচন কমিশন। সুতরাং এইটা ইট ডাজন্ট ম্যাটার যে একজন বলছে নাকি এটা ইন এ বডি বলছে, এটা ডাজন্ট ম্যাটার। সত্য বলছেন কিনা সেটা হচ্ছে বড় কথা। দেখেন সবচেয়ে দেখেন কতগুলি মানে গ্যাঞ্জাম রয়ে মানে এই যে পাকানো হইলো না, এগুলি কেন হচ্ছে আমি বুঝি না। যেমন ধরেন যে নির্বাচনের রেজাল্ট নাকি 2-3 দিন পরে দেওয়া হবে, মানে এটা কেন? এটা কি কোনো বিরোধী মানে বিশেষ করে বিএনপি এটা মানবে যে 3 দিন? তারা তো এখনই তারা বলা শুরু করতেছে যে নির্বাচন মানে বিএনপি কেন, এটা তো কোনো দলে মানে আসলে মানার কথা না মাহবুব কামাল। মানার কথা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ম্যানিপুলেশনের একটা মানে চক্রান্ত হচ্ছে। এটা স্পষ্ট বোঝা কি কারণে। আমরা তো প্রত্যেকটা নির্বাচনে দেখছি কাউন্ট ভোট কাস্টিং শেষ হওয়ার সাথে সাথে কাউন্ট শুরু হয়, এবং আস্তে 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 মানে বাই দ্য এন্ড অফ দি নাইট সব আমরা পেয়ে যাই। হ্যাঁ, এরপর 3 দিন পরে কি কারণে? এটা কি ইন্ডিয়ান ইলেকশন যে সবকিছু বন্ধ করে দেওয়া আছে, তারপরে একসঙ্গে সব গণনা করা হবে, তারপরে রেজাল্ট দেওয়া হবে? ওই সিস্টেম তো আমাদের এখানে নাই। তো ফলে এই যে তারপরে আবার দেখেন বলা হচ্ছে যে 6 মাস পরে পাওয়ার ট্রান্সফার করা হবে। হ্যাঁ, তো এগুলিতে তো ধরেন যে জুলাই সনদ যদি আপনার এই সংবিধানে ইনকর্পোরেট করতে হয় তাহলে 6 মাস কেন? এটা তো মানে কিছুদিনের মধ্যে করা যায়। 6 মাস আপনি মানে পাওয়ার হ্যান্ড ওভার করা থেকে বিরত রাখবেন পলিটিক্যাল পার্টি মানে যারা বিজয়ী হবে, এইটা কেউ ধৈর্য ধরবে? তো ফলে এইসব জিনিস কেন করা হচ্ছে এগুলি আমাদের মাথায় ধরে না। তো এবং যে পরিস্থিতি এখন চলতেছে, আমি নির্বাচন কমিশনকে অন্তত ঢাকা 8-এর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আমি অনুরোধ জানাই। যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। এই মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, হ্যাঁ, কি সব বলা হচ্ছে, মানে এক পক্ষ আর এক পক্ষ কি ধরনের কথা বলতেছে। এবং আমি তো খুব ভয়ে আছি যে নির্বাচনের আগে মানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। হ্যাঁ, এবং যে ধরনের আর্ক রাইভালরি চলতেছে জামাত এবং বিএনপির মধ্যে, আপনি তো নিজেরা শুনতেছেন তারা কে কি বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, আমি ইসের বক্তব্য শুনলাম, কিনা বলে ডাকসুর ভিপির সাইদ কামের বক্তব্য শুনলাম যে স্বৈরাচারকে যেভাবে ঝেঁটিয়ে বিদায় করছে আপনাদেরও একই পরিণত হবে। এগুলি কোনো নির্বাচনী প্রচারণার ভাষা আপনি বলেন? হ্যাঁ, এবং বিএনপির পক্ষ থেকে অনেক কথা বলতেছে এবং সবাই উত্তেজিত, কেউ তো নর্মাল বিহেভ করতেছে না। মাহবুব কামাল, ইসির তো এই ব্যাপারে দায়িত্ব আছে যে নির্বাচন আচরণ বিধিতে যে কিভাবে কথা বলবে। কোথায় শুনেন, এই পর্যন্ত নির্বাচন আরপিও ভঙ্গ হয়েছে অন্তত 100-র বেশি। রিটার্নিং অফিসারকে ধমকানো হয়েছে এবং জোরপূর্বক আপনার ক্যান্ডিডেচার বাতিল করার চেষ্টা করা হয়েছে। রিটার্নিং অফিসারে ঢুকে মব করা হয়েছে। এগুলি কোনো বিচার হয়েছে? কোনো এগুলিকে আইনের আওতায় আনা হয়েছে? এই যে তরুণ নির্বাণ, এইটা তো আরপিও ভায়োলেশন হয়েছে। হ্যাঁ, আরপিও ভায়োলেশন এবং সার্জিস আলমকে তো শোকজ করা হয়েছে। শোকজ ইজ নট এ পানিশমেন্ট, শোকজ হচ্ছে একটা আইওয়াশ। হ্যাঁ, কই সার্জিস আলমকে শোকজ করে তো এটা শেষ হয়ে গেল ওখানে, আমরা তো ফলো আপ দেখলাম না। এই জাতি কখনো তদন্ত কমিটির রিপোর্ট পায় না, এই জাতি কোনো ফলো আপ পায় না। যে মাহবুব কামাল, আমাদের শেষ করতে হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। আরেকজন ধন্যবাদ মাহবুব কামাল, ধন্যবাদ শামসুল আলম মিতন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।